হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তোমরা আমাকে অনেকেই মেসেজ করেছো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তো সেখানে তোমরা আমাকে বলেছো ম্যাম ক্লাসে একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে। তো আজকে অবশ্যই জানিও সাউন্ড ঠিক আছে কিনা। অ্যাকচুয়ালি কি হয়েছে, পড়াতে পড়াতে অনেক সময় কি হয়, হয়তো আমার গলার আওয়াজটা হয়তো মানে একটু কখনো কমে যাচ্ছে, কখনো বাড়ছে, এরকম হতে পারে, বা টেকনিক্যাল কোনো ইস্যু হতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটা অবশ্যই জানিও। তো আর একটা কথা হচ্ছে, খুব শীঘ্রই হয়তো লাইভে কিছু ক্লাস হবে। তো সেটা কবে হবে আমি টোটাল সবার যে কটা গ্রুপে আমি মোটামুটি গ্রুপ আছে সবাইকে জানিয়ে দেবো। তোমরা সেদিনকে সবাই লাইভে ইংলিশ ক্লাস করতে পারবে, সবার সাথে ইন্টারাকশন হবে, প্লাস ক্লাসের মধ্যে ডাব্লিউবিসিএস সম্পর্কে অনেক আলোচনাও হবে। তো আমি সেটা অবশ্যই খুব তাড়াতাড়ি করবো, যতক্ষণ আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করার। স্যাটারডে সানডে থেকেই করবো, কারণ যেহেতু আমার বেশিরভাগ স্টুডেন্টই আবার মানে তারা কি কাজের সাথে যুক্ত, সেই জন্য। যাই হোক, আজকে নতুন যে ক্লাসটা করবো সেটা হচ্ছে, আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। দেখো বোর্ডে অবশ্য লেখাও আছে, সেটা আমি এখনো মুছিও নি। তো নন ফাইনাইট ভার্ব আছে। তো নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়, ইনফিনিটিভ, জিরান্ড এন্ড পাস্ট পার্টিসিপল। আর হচ্ছে ইনফিনিটিভকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, একটা হচ্ছে নাউন। নাউন যেটা বোঝায় সেটা হচ্ছে নাউন ইনফিনিটিভ, আর একটা হচ্ছে তোমার জেরেন্ডিয়াল ইনফিনিটিভ। এবং কিছু কিছু ভার্ব আছে যাদের সাথে হলো টু ব্যবহার করা হয় না, উচ্চ থাকে, মানে ভার্বের আগে টু ব্যবহার করা হয় না, উচ্চ থাকে। তো সেগুলো সম্বন্ধে আমি আলোচনা করেছি, তোমরা আগের ভিডিওটা দেখো অবশ্যই। ওই ভিডিওতে কিন্তু প্রচুর কিছু শেয়ার করা আছে। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জিরান্ড। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জিরান্ড। প্রথমে বলবো জিরান্ডটা কি। A gerund is that form of a verb which ends in ing and has the force of a noun and a verb. আজকে শুধুমাত্র আলোচ্য বিষয় জিরান্ড। জিরান্ড ছাড়া আমি কিচ্ছু বোঝাবো না। জিরান্ড এবং পার্টিসিপল আলাদা আলাদা ক্লাস আমি বলেছিলাম, তো জিরান্ডের ক্লাসটাই আজকে হবে। প্রথমে বলে দিই জিরান্ডটা কি। জিরান্ড ইজ এ দ্যাট ফর্ম অফ এ ভার্ব, একটা ভার্বের ফর্ম, ঠিক আছে, রূপ, which ends in ing, যা শেষে ing থাকে, and has the force of a noun and a verb, অর্থাৎ ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে একই সঙ্গে নাউন এবং ভার্বের মতো কাজ করলে পরে পরিবর্তিত করে ফর্ম অফ ভার্বকে ভিআইএনজি বা জিরান্ড বলে। যেমন আমি আগে একটা এক্সাম্পল দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমি লিখলাম ড্রয়িং ইজ মাই হবি। ড্রয়িং ইজ মাই হবি, ঠিক আছে। তো ড্রয়িং ইজ মাই হবি অর্থাৎ আঁকা হচ্ছে তার শখ। এখানে ড্রয়িং ওয়ার্ডটি জিরান্ড, ভার্বের সাথে আইএস যোগ আছে, দেখতেই পাচ্ছ। ড্র হচ্ছে মেইন ভার্ব, তার সাথে আইএনজি অর্থাৎ যোগ আছে। তো এখানে এই ড্রয়িং ওয়ার্ডটি জিরান্ড, ভার্বের সাথে ইজ এর সাবজেক্ট অর্থাৎ নাউন রূপে কাজ করেছে, কিন্তু আঁকা অর্থাৎ টু ড্র এই ভার্বের মতো কাজ করা বোঝাচ্ছে। নাউন এবং ভার্ব দুয়েরই ফোর্স কিন্তু এতে আছে। এই আইএনজি যুক্ত ভার্বগুলি নাউন ও ভার্ব হিসাবে কাজ করে। এই আইএনজি যুক্ত ভার্বগুলি নাউন ও ভার্ব দুটো হিসাবে কাজ করে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো জিরান্ড কি। ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে একই সঙ্গে নাউন ও ভার্বের মতো হচ্ছে কাজ করে, তার নামই জিরান্ড। তো সেই জিরান্ডটা পরিবর্তিত হয়ে কাজ করে। তো এই আমি যেটা বললাম যে নাউনের সঙ্গে ভার্বের সঙ্গে আর নাউনের মতো করে ভার্ব নাউন দুটো যদি একসাথে কাজ করে এবং লাস্টে আইএনজি থাকে, তো এই দুটো কম্বিনেশন থাকলে পরিবর্তিত হয়ে ফর্ম আর ভার্বকে, যে ফর্ম অর্থাৎ যেটা গঠন হয়, সেই ভার্বটাকেই আমরা জিরান্ড বলবো। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ড্রয়িংটা হচ্ছে জিরান্ড, ঠিক আছে। এই অবধি আই থিঙ্ক তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। তো এই জিরান্ডকে হচ্ছে তিন ভাগ ভাগ করা যায়। জিরান্ডকে ক ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। তো ফার্স্টে আমি এখানে একটু সাইড করে লিখি। জিরান্ড ফার্স্টে কি, ফার্স্ট হচ্ছে অ্যাজ দ্য সাবজেক্ট অফ এ ভার্ব। অ্যাজ দ্য সাবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করবে। যেমন আমরা লিখতে পারি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার একটি ভালো ব্যায়াম। কি লিখতে পারি? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ঠিক আছে। আরো কি লিখতে পারি? ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ভালো। ওয়াকিং ইজ গুড
হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ভালো। নেক্সট কি লিখতে পারি? নেক্সট লিখতে পারি সিঙ্গিং ইজ হার ডিলাইট, গান গাওয়া হচ্ছে তার আনন্দ। সিঙ্গিং ইজ হার ডিলাইট, ঠিক আছে। 4 নাম্বার দেখো, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এই 4টে এক্সাম্পল আমি দিলাম অ্যাজ আ সাবজেক্ট অফ এ ভার্ব। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে নাউনের মতো ভার্বের সাবজেক্ট রূপে কাজ করছে, যেগুলো সুইমিং, ওয়াকিং, সিঙ্গিং, স্মোকিং, ঠিক আছে। তো এগুলো ভার্বের হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ অ্যাজ জিরানটা এখানে অ্যাজ আ সাবজেক্ট অফ ভার্ব রূপে কাজ করছে। প্রথমটা আমি এক্সাম্পল সহকারে তোমাদেরকে বোঝালাম। সেকেন্ডটা হচ্ছে অ্যাজ দ্য অবজেক্ট অফ এ ভার্ব। as the object of a verb, ঠিক আছে। অবজেক্ট অফ এ ভার্বের কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। স্টপ প্লেইং অর্থাৎ খেলা বন্ধ করো, স্টপ প্লেইং অর্থাৎ খেলা বন্ধ করো। নেক্সট কি? নেক্সট হচ্ছে হ্যাভ ইউ লার্ন ড্রাইভিং, তুমি কি গাড়ি চালানো শিখেছো? হ্যাভ ইউ লার্ন ড্রাইভিং, ঠিক আছে। সি যাচ্ছি, হি বিগ্যান রাইটিং দ্য লেটার, সে চিঠিখানি লিখতে শুরু করলো। হি বিগ্যান রাইটিং দি লেটার, সে চিঠিখানি লিখতে শুরু করলো। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? জিরানটা কিভাবে কাজ করছে? অ্যাজ দ্য অবজেক্ট অফ এ ভার্ব। প্লেইং, ড্রাইভিং, রাইটিং প্রভৃতি জিরানগুলি ভার্বের অবজেক্ট রূপে বসেছে এবং অবজেক্ট রূপে কাজ করছে। সো ভার্ব হচ্ছে স্টপ এর অবজেক্ট প্লেইং, ঠিক আছে। এবার লিখবো অ্যাজ দ্য অবজেক্ট অফ এ প্রিপোজিশন। প্রিপোজিশন নিজেই লিখে দিচ্ছি। জিরান হচ্ছে as the object of a preposition। দেখো আমরা আগের যে ক্লাস ছিল তাতে আমরা ইনফিনিটিভ সম্পর্কে আলোচনা করেছিলাম। ইনফিনিটিভটাকেও অ্যাজ ইউজুয়াল 3 ভাগে ভাগ করা যাচ্ছিল, তো সেটা দেখিয়েছি। আজকে কিন্তু আমি জিরানটা নিয়েছি, জিরানটাকেও 3 ভাগে ভাগ করা যাচ্ছে, পুরো ডিটেলসে আলোচনা করা হচ্ছে। তো ভিডিওগুলো স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখো। আই থিঙ্ক যে ইংলিশে যে ভিটি থাকে সব পরীক্ষাতেই কিন্তু ইংরেজি মানে কম্পালসারি, কোনো রকম ইংরেজি ছাড়া পরীক্ষা হয় না এখনো পর্যন্ত, আমার তো জানা নেই। সেখানে গ্রামার থাকে, রাইটিং থাকে, যাই থাকুক ইংলিশ তো থাকে। তো এই জিনিসগুলো কিন্তু সব সময় মানে একটা নলেজ তো বাড়ায়, নলেজ তো গেইন করবে অফকোর্স, এবং তার সাথে সাথে কিন্তু তোমাদেরকে রাইটিং লিখতেও অবশ্যই অনেক হেল্প করবে। তো ক্লাসগুলো মিস করো না। তো দেখো অ্যাজ দ্য অবজেক্ট অফ এ প্রিপোজিশন কি লিখতে পারি? হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট। ফার্স্টে লিখবো হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, অর্থাৎ দেখো হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট অর্থাৎ হচ্ছে সে ক্রিকেট খেলতে ভালোবাসে। নেক্সট হচ্ছে আই থট অফ গোয়িং টু ইউর অফিস। আই থট অফ গোয়িং টু ইউর অফিস, ঠিক আছে। নেক্সট ওয়ান ইজ হি ওয়াজ পানিশড ফর টেলিং এ লাই। হি ওয়াজ punished for telling a lie, ঠিক আছে। তো এই সেন্টেন্স গুলোতে জিরান প্রিপোজিশনের অবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে। দেখো এই সেন্টেন্স গুলোতে জিরান হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে। দেখা যাচ্ছে যে জিরানগুলি নাউন, কারণ ভার্বের সাবজেক্ট, অবজেক্ট এবং প্রিপোজিশনের অবজেক্ট রূপে বসেছে।
যদি কেবলমাত্র নাউনের মতো ব্যবহার করা হয় তবেই কিন্তু জিরান্ডকে ভার্বাল নাউন বলা হয়। যদি জিরান্ডকে কেবল নাউন রূপে ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু তাকে ভার্বাল নাউন বলা হয়। ভার্ব থেকে গঠিত শুধুমাত্র নাউনের কাজ করে বলে ভার্বাল নাউন বলা হয়। জিরান্ড এবং ভার্বাল নাউনের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে ভার্বাল নাউন শুধুই নাউন রূপে ব্যবহার করা হয়, কিন্তু ভার্ব এবং নাউন রূপে উভয় রূপে ব্যবহৃত হয় হচ্ছে জিরান্ড। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। তাহলে পার্থক্যটা কোথায়? ভার্বাল নাউন শুধুই নাউন রূপে ব্যবহার হয়, আর জিরান্ড হচ্ছে ভার্ব এবং নাউন উভয় রূপে ব্যবহার করা হয়। এইবার ভার্বাল নাউনটা কি? জিরান্ডের আগে ডেফিনাইট আর্টিকেল এবং পরে অফ প্রিপোজিশন বসিয়ে ভার্বাল নাউন ব্যবহার করতে হয়। তবে মনে রাখবে একটা কথা, জিরান্ড হলো ভার্ব এবং নাউনের কম্বিনেশন, কিন্তু ভার্বাল নাউন হলো নেচারের দিক থেকে কেবলমাত্রই নাউন। দ্য রিডিং অফ হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং টু মি, এখানে রিডিং হচ্ছে ভার্বাল নাউন। দ্য রিডিং অফ হিস্ট্রি, আমি এটা লিখে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দ্য রিডিং অফ হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং টু মি। দি রিডিং of history is interesting to me। ঠিক আছে, তাহলে আমি কিন্তু ভার্বাল নাউন এবং জিরান্ডের পার্থক্যটা ফার্স্টে বললাম, এবং তারপরে এখানে যে রিডিংটা লিখলাম সেই রিডিংটা হচ্ছে কিন্তু ভার্বাল নাউন। তাহলে পার্থক্যটা আরেকবার বলে দিচ্ছি, শোনো। জিরান্ডের আগে ডেফিনাইট আর্টিকেল এবং পরে অফ প্রিপোজিশন বসিয়ে হচ্ছে ভার্বাল নাউন করা হয়। তবে মনে রাখতে হবে জিরান্ড হলো ভার্ব এবং নাউনের কম্বিনেশন, অর্থাৎ জিরান্ডটা হচ্ছে ভার্ব এবং নাউনের যৌথ একটা জিনিস, কম্বিনেশন, কিন্তু ভার্বাল নাউন হলো নেচারের দিক থেকে কেবলমাত্রই নাউন। আই থিঙ্ক এটুকুনি ক্লিয়ার হয়েছে। এবং আগেরটা কি বলেছিলাম? আগেরটা যেটা বলেছিলাম, ভার্ব থেকে গঠিত শুধুমাত্র নাউনের কাজ করলে, যদি ভার্ব থেকে গঠিত হয় এবং শুধুমাত্র নাউনের কাজ করে সেটাকে আমরা ভার্বাল নাউন বলবো। আর জিরান্ড এবং ভার্বাল নাউনের মধ্যে পার্থক্য এই যে ভার্বাল নাউন শুধুমাত্রই নাউন রূপে ব্যবহৃত হয়, কিন্তু জিরান্ড হচ্ছে ভার্ব এবং নাউন দুটোর কম্বিনেশন বা যৌথ রূপে ব্যবহার করা হয়। ব্যাস, এছাড়া আর কোনো রকম পার্থক্য নেই। ঠিক আছে, তো আমরা জিরান্ডকে কখন ভার্বাল নাউন বলবো সেটাও একবার রিমেম্বার করে নিই। জিরান্ড গুলি হচ্ছে নাউন, এটুকুনি নিশ্চয়ই এই পর্যন্ত বুঝতে পেরেছো। সো কারণ কেন নাউন? কারণ ভার্বের সাবজেক্ট, অবজেক্ট এবং প্রিপোজিশনের অবজেক্ট রূপে বসেছে। যদি কেবলমাত্র নাউনের মতো ব্যবহার করা হয় তবেই কিন্তু জিরান্ডকে আমরা ভার্বাল নাউন বলবো। যদি কেবলমাত্র নাউন রূপে ব্যবহার করা হয় তাহলে কিন্তু আমরা জিরান্ডকে ভার্বাল নাউন বলবো। আর যদি ভার্ব এবং নাউন দুক্ষেত্রে ব্যবহার করা হয় তখন তো অফকোর্স তার নাম জিরান্ড। ঠিক আছে, আই থিঙ্ক জিরান্ড সম্পর্কে টোটালটা আজকে কমপ্লিট করে দিলাম। আর কোনো রকম কোনো কনফিউশন থাকার কথা না, যদিও থাকে তবুও একবার বলো আমাকে। তাহলে ফার্স্টে জিরান্ডটা আরেকটু রিভিশন করে নিই। জিরান্ড হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, নাউন এবং ভার্বের মতো কাজ করে, এটুকুনি বোঝা গেছে। জিরান্ড হচ্ছে ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়, নাউন এবং ভার্বের মতো কাজ করলে যে ফর্মটা গঠিত হয়, আইএনজি দিয়ে যে ফর্মটা গঠিত হয় তাকেই আমরা জিরান্ড বলবো। তো জিরান্ডের এখানে আমরা তিন ভাবে দেখেছি ব্যবহার করা যায়: অ্যাজ দ্য সাবজেক্ট অফ এ ভার্ব, অ্যাজ দ্য অবজেক্ট অফ এ ভার্ব, অ্যাজ দ্য অবজেক্ট অফ এ প্রিপোজিশন। তিন ভাবে দেখানো হয়েছে। তিন ভাবেরই আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি বোঝার সুবিধার্থে। ঠিক আছে, তো আজ ক্লাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু নন ইনফিনিট ভার্বেরই একটা ফর্ম জিরান্ড। তোমরা নিশ্চয়ই জানো জিরান্ড পার্টিসিপল, আরেকটা কি ইনফিনিটিভ। সো আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছি ইনফিনিটিভ এন্ড জিরান্ড, লেফট শুধুমাত্র পার্টিসিপল। নেক্সট ক্লাসে পুরো ফুল ডিটেলসে শুধুমাত্র পার্টিসিপল সম্পর্কে আলোচনা করা হবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ও আরেকটা কথা একটু শেয়ার করে দিই, সেটা হচ্ছে যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চাও জয়েন করতেই পারো, অনুশ্রী ঘোষ অফিসিয়ালি আছে, জয়েন করে নিয়ে ওখানে জাস্ট ক্লাসটা শেয়ার করা হয়। এবং যদি মনে করো WBCS এর মক টেস্ট দেবে, পেড মক টেস্ট, অফকোর্স পেড মক টেস্ট দেবে, তো ওখানে গিয়ে কমেন্ট করো, আমি দিয়ে দেবো। পেড মক টেস্টটা একটু অন্যরকম ভাবে হয় আমার কাছে, মানে মেনলি হচ্ছে আমি ওই রকম দিই না যে প্রতিদিন এ করে, আমি আগে থেকে রুটিন দিয়ে দিই যে এই দিন এই পরীক্ষাটা হবে। ধরো ফার্স্টে হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, প্রত্যেকটা যে সাবজেক্ট থাকে আমাদের প্রিলিমসে 8টা যে সাবজেক্ট থাকে, তো 8টা সাবজেক্টের ফার্স্ট রুটিন দেওয়া হবে।
সাবজেক্টের টপিক ওয়াইজ কোশ্চেন করা হবে। খুব ভালো করে শুনে রাখো, সাবজেক্টের টপিক ওয়াইজ, অর্থাৎ হিস্ট্রি 3টে পার্ট আছে, অ্যানসিয়েন্ট, মিডিয়েবল অ্যান্ড মডার্ন। ফার্স্টে আমি ধরো তোমাকে বললাম অ্যানসিয়েন্টটা টোটাল তুমি কমপ্লিট করো, অ্যানসিয়েন্টের উপরে কোশ্চেন দেওয়া হবে। তো সেটা কিন্তু শুধুমাত্র অ্যানসিয়েন্ট থেকেই হবে। এরকম ভাবে মক টেস্ট দেওয়া হয়। বিশেষ করে পরীক্ষার সময় তো প্রচুর স্টুডেন্ট থাকে যারা শুধুমাত্র মক টেস্ট দেয়, তারা হয়তো ক্লাসটা জয়েন করে না, কারণ হয়তো তারা লং টাইম জার্নিতে আছে, আগে হয়তো ক্লাস করে নিয়েছে, এরকম ওল্ড স্টুডেন্টরাও আছে শুধুমাত্র মক টেস্ট দেয়। পার্সোনাল কোনো গ্রুপে না, আমি পার্সোনাল সবাইকে মক টেস্টগুলো সেন্ড করে থাকি এবং নাম্বারটা দিয়ে থাকি, ফুল সিস্টেম করা থাকে, যাতে তোমরা তোমাদের নিজেদের নাম্বারটাও দেখে নিতে পারো যে করা থাকে। পার ডে মক টেস্ট নেওয়া হয়, ওখানে পেড ব্যাচে 30টা করে কোশ্চেন থাকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। যতদিন না পরীক্ষা হয় ততদিন অবধি এটা চলতে থাকে। তো যারা মক টেস্ট শুধু জয়েন করবে, যারা মক টেস্ট মনে করছে দেবে কোনো সাবজেক্টের উপরে বা টোটাল সব সাবজেক্টের উপরে, সেটা তোমাদের ব্যাপার। অনেকেই ইংলিশ কোর্স যারা করে তারা তো মক টেস্টটা ফ্রিতেই পায়, কারণ মক টেস্ট ফ্রিতে থাকে। ধরো আজকে আমি অ্যান্টিনেমস ক্লাস করালাম, তো সেই অ্যান্টিনেমস এর উপরেই তাদের মক টেস্ট দেওয়া হয়, ঠিক আছে, ওটা ফ্রিতে থাকে পেড ব্যাচ। তো পরে একটা ভিডিওতে আমি ডিটেলসে পুরো বলে দেবো যে মক টেস্টের ব্যাপারটা কি হয়। যাই হোক, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারো, এছাড়া হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো ফর পেড ব্যাচ অফকোর্স। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।